এবার যেমনি ছইটা আস্তে 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 বাঘের থেকে এরকম সরে এসছে, ভাগ দেখি হঠাৎ মাত্র এরকম উড়ে উঠেছে, উঠেই একদম জাম করে প্রথম দেখলাম শুধু দাঁড়িয়ে নৌকর গলিতে, পরে সে এরকম মাথায় কামড় দিয়ে ধরলো আর পিঠে এরকম জায়গায় একটা হাত বাঁধালো, মানে হাতও এরকম দিয়ে চাকিয়ে নিয়ে একদম ওই ধারে জলে। বহুবার বহু বিপদের মুখে পড়তে হয়েছে এবং এমনকি আপনার সঙ্গী সাথীদেরও ফিরিয়ে এনেছেন বা কাউকে ফিরিয়ে আনতে পারেননি। তো এই ঘটনাগুলো যদি একটু বলেন ডিটেলসে, কিভাবে পড়তে হলো জঙ্গলে এরকম বিপদের মধ্যে, কিরকম পরিস্থিতির মধ্যে ওখান থেকে ওনাদেরকে উদ্ধার করলেন বা ফিরিয়ে আনতে পারেননি? এর আগের ঘটনা থেকে বলি, আমি টোটাল 4 জনকে ফিরিয়ে এনেছি। 4 জন? তো 4 জনের থেকে রিসেন্ট মানে 22 সালের লাস্টের দিকে, এটা হচ্ছে 24 শেষ হতে চলেছে, 22 সালের লাস্টের দিকে একটা ঘটনা বলি। তো এখানকারই মানুষ, জেমসপুরের এই কর্নারের দিকে বাড়ি, পরেশ মন্ডল ওনার নাম। উনি, আমি আর ওখানে কালীপদ বলে আর একজন, ওই পরেশের বাড়ির প্রায় কাছাকাছি, এই 3 জন আমরা বিএলসি নিয়ে, মানে যেটা পাস করে বলে, সুন্দরবনে মানে কাঁকড়া ধরতে গিয়েছিলাম। বেশ কাঁকড়া ধরে 6 মাসের প্রায় অতিক্রম হয়ে গেছে কাঁকড়া ধরা, মানে পাশের আমাদের প্রায় 7 মাস মেয়াদ থাকে, কিন্তু 6 মাস আমরা প্রায় অতিক্রম করে ফেলেছি। আর মাসখানিক আছে এরকম টাইমে খেপে যাওয়া হয়, 5 জনে না 3 জনে যেতে হয়। 3 জন আমরা খেপ করি। এবার 3 জন খেপ করতে করতে প্রায় 6 মাস আমাদের করা হয়ে গেছে, আর মাসখানিক বাকি আছে রেস্টির মেয়াদ। ওই মাসখানি করলে মেয়াদ শেষ হয়ে যাবে। সেরকম টাইমে একদিন দুপুর বেলা গিয়ে এসে বললো যে কালকের আমাদের জঙ্গলে যেতে হবে। তো আমি বললাম যে তুমি তো বললে যে জঙ্গলে এবার যাওয়া হচ্ছে না, আমার মেয়েটা খুব অসুস্থ, তো বাচ্চা হবে, তো আমার মনে হয় মেয়েটার ওখানে যেতে হবে, আমার একটু এই ক্ষেপটা হয়তো যাওয়া হবে না। তো আবার হঠাৎ তো বললো না না, ও তোর কাকিমাকে পাঠিয়েছি, যেতে হবে। কি নাম আছে যিনি বলছিলেন? পরেশ মন্ডল। উনি বলছে। তো আমি বললাম তাহলে তোমার যদি কোনো অসুবিধা না থাকে নিশ্চয়ই যেতে হবে। তো ঠিক আছে, তুই রেডি থাকিস, তাহলে কালকে বেরোবো। তো আমরা কালকে এরকম বলে গেল। গিয়ে যাওয়ার পরে ওরকম বেলা 3টের দিকে দুপুরে খাওয়া দাওয়া করে আমরা বাড়ির থেকে বেরোলাম 3টের সময়। বেরিয়ে আমরা বিকালের জোয়ার, ওই জোয়ারে জঙ্গলের ভিতরে ঢুকে গেলাম। কোন সাইডে গেছিল? জঙ্গলের ভিতরে ঢুকে গিয়ে সড়কখালির ভিতরে গেছি। আচ্ছা, আমাদের কাছাকাছি এখানে সড়কখালি গিয়ে আমরা ওইখানে থেকে গেছি রাতে, যে এইখানে থেকে একদিন দেখে নি কিরকম কাঁকড়া টাকড়া ধরছে, তারপরে একটু দূরের দিকে যাও। তো বললো ঠিক আছে, তাহলে এক কাজ করো, দুটো মাছ চিংড়ি ধর। মাছ চিংড়ি ধরে কি হবে, তাহলে কিছু ওই বড়শির কাঁটা, মানে কাঁটা বড়শি গুলো ফেললে দুটো বড় মাছ টাছ ধরে কিনা দেখা হোক। তো ওই বিকালে জাল টাল মানে খেওলা জাল টাল বেয়ে আর কিছু ওই চিংড়ি মাছ টাছ, পার্শে মাছের বাচ্চা টাচ্চা দিয়ে, কিছুটা বড়শি ছিল নৌকায়, সেই বড়শি গুলো দন হিসেবে ফেলে দিলাম। আর আমাদের খাওয়ার মাছ হলো। তাহলে রাত্রে খেয়ে দিয়ে এবার ওই দন ফেলা ছিল, সেই দন টল গুলো তুলে এনে আমরা এরকম রাত 2:30টার দিকে দন টন তুলে ঘুমিয়ে পড়েছি। এবার খুব ভোরে উনি উঠেছে আমাদের আগে, উঠে আমাদের উপরে একটু বকাবকি করছে। বয়স আমার সমবয়সী প্রায়, কিন্তু আমরা সম্পর্কে একটু কাকা বলে ডাকি। তো আমাকে বলছে, এই তোদের কোনো চিন্তা ভাবনা আছে নাকি, তোরা এই বেলা পর্যন্ত ঘুমাচ্ছিস? ওঠ, অন্য নৌকরা এসে আমাদের ধার দিয়ে বেয়ে যাচ্ছে, তোরা এখনো ঘুমিয়ে আছিস, লজ্জা করে না? তাই এরকম একটু বকছে। তা আমি বললাম, আমি সঙ্গে সঙ্গে ধরপড় গিয়ে উঠেছি। উঠে সামনের দিকে নোঙরের অনেক কিছু করা থাকে, যে নৌকোটা যাতে হেলাদোলা না হয় টানের মুখে, তো সেরকম ভাবে নোঙর ঝোলানো ছিল, সেই নোঙরটা তুলে দিয়েছি। আর ও ওইভাবে বেয়ে বেয়ে যাচ্ছে। যেতে সামনে আমি বলছি কি, যে দুটো নৌকো যাচ্ছে দেখছিস, তুমি ওইদিকে যাচ্ছ কেন, অন্যদিকে চলো না। তা বলছে না না, ওরা ওখান থেকে ভাড়া নিয়ে আসে, সেই ভাড়া নিয়ে পুড়ে অন্য জায়গায় চলে যাবে, আমরা এইটা আজকে বেয়ে দেখি। তো সামনে গিয়ে দেখি ওরা আবার আমাদের ওখানে দন ফেলছে, মানে ওই কাঁকড়া দন ফেলছে। তাই বললাম, তুমি বললে ওরা ভাড়া নিয়ে পুড়ে যাবে, তো যে দন ফেলছে। তো বলছে ও ফেলছে তাই কি, জোয়ার হলে ওরা পুড়ে যাবে, তুই ওদের দনের খেমনে মাথায় গিয়ে ওখান থেকে খেমন দিয়ে দে। তো ওদের নৌকো ভেড়িয়ে গিয়ে ওদের যতটা মানে দন গেছে, তারপরের থেকে আমরা দন ফেলে গেছি। দন ফেলে গিয়ে সেইখানেও বসে আমি বলছি চাটা করো, কিন্তু ওর মেজাজটাও ঠিক ছিল না। সেই দিন থেকে কি যে হলো, সেই ভোরের থেকে আমার উপরে খুব চটে যাচ্ছে কথায় কথায়। চা এখন করতে হবে না, চা সকালবেলা যদি না খাওয়া যায় তাহলে আর কখন খাবো, পরে খামন তুলে খাওয়া হবে, আনতান, এরকম আমার উপরে খুব একটু চটে উঠছে। দন ফেলার পরে, দন ফেলার পরে। তা আমি আরেকটা লোক আছে কালীপদ, আমি বলছি কালীপদ, তুমি কাকার কথা বাদ দাও তো, তুমি ঝপ করে একটা চা করো তো, সকালে চা খাবে না। এখন ওই করতে সেই সড়ক খালিটা খুব ছোট জায়গা, ভাটাবেলা একদম খুব ছোট হয়ে যায়। মানে কিরকম ভাটাবেলা এরকম 70 ফুট টুট চওড়া থাকে এপারে থেকে ওপারে।
আর জোয়ার হলে আর একটু বড় হয়, মানে চর এত নেমে আসে ছোট হয়ে 70 ফুট টু ইয়ে থাকে, চওড়া থাকে। তো আমি বলছি যে চা করো তো, এখন চা করছি, খাওয়া দাওয়া হচ্ছে। আর বাঘ কি করেছে আমাদের অপোজিট পারে, মানে ওই 70 ফুট নদীর অপোজিট পারে দুটো বাঘ, ওরা কি করেছে আমাদের নৌকোর পিছু 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 আমরা যেখানে যতটা গেছি ততটা ও কিন্তু হেঁটে হেঁটে গেছে, আমরা দেখিনি, খেয়ালও করিনি। ও পাশ দিয়ে যাচ্ছে মানে নদীটার ওই পাশ দিয়ে, আর আমরা এই পাশ দিয়ে যাচ্ছি। এবার গিয়ে আমরা ওই দোন তুলেছি, ও আবার ব্যাক করে আমাদের পাশ ঘুরেছে, এই করছে ও ওর মতো করে যাচ্ছে। আমরা পরেক্ষণে যখন ও ছাড়িয়ে আনতে গেছি তখন দেখছি, তার আগে আমরা বুঝতে পারি। তারপরে কাঁকড়া ধরেনি, 4টে মাত্র কাঁকড়া ধরেছে ওই অত বড় দনটা ফেলে। কত বড় দোনটা ছিল? মানে দনটা আছে ধরুন আপনার প্রায় 2000 হাতের মতো। 2000 দোনে 4টে কাঁকড়া? 2000 হাত লম্বা হবে। ও আচ্ছা আচ্ছা। এবার ওর হচ্ছে 3 হাত দূরে দূরে চারা বাঁধা আছে। বড়শি দেওয়া আছে? না, বড়শি না, ও চারা যেটা, হ্যাঁ হ্যাঁ চারা দেওয়া আছে। তো এরকম লম্বা দন, শীতকালের দিনে একটু দনটা লম্বা বেশি করতে হয়, যার ফলে ওই রকম ভাবে চারা বাঁধা আছে 3 হাত দূরে দূরে। তো 2000 হাতের মতো লম্বা সেই দনটা সব তুলে গিয়ে দেখা গেল 4টে কাঁকড়া ধরে। তো আমি বললাম দেখো এখন কাঁকড়াটা ধরছে না, এক কাজ করো না, জোয়ার হোক, রান্না বান্না করে নি, একবারে একদিকে কমপ্লিট করে তারপরে জল হলে আমরা খালের ভিতরে ঢুকে গিয়ে কাঁকড়া ধরবে, তখন একটু ধরবে। এখন রাখ, আমার ওপরে খুব চটে উঠছে। ওসব বাদ দিয়ে জোয়ার হচ্ছে, এখন এই জোয়ার মুখে এই বাদ দিয়ে একটা খেমন দে তো, যে পারে বাঘটা আছে সেই পারি, বলছে ওই বাদ দিয়ে একটা খেমন দে। আপনারা দেখেননি তো? আমরা বাঘ দেখিনি তখন। তো আমি বলছি বললাম যে একটু জোয়ার হোক, তারপরে আমি হচ্ছে রান্না বান্না করে নিয়ে দেওয়া হবে, একটুকু আর সময় হবে না। তো বলছে না না, আমি যেটা বলছি সেটা খুব মেজাজ নিয়ে বলছে। তো আমি বললাম যে কি করা যাবে, তো ফেলো। তো আমি যখন ফেলতে গেলাম তখন দিকে একটা খাল আছে, সেখানে ঢুকেছে। সেই খালটা আমরা বাবু বলে গেছি, অথচ খালটা জল হয়নি বলে খালে যাওয়া হচ্ছে না। মানে দোনটা যদি পুরো না পড়ে, 2000 হাত দোন, তাহলে সেই জলটা না হলে তার খালে ঢোকা যাবে না। তো জল হয়নি, এমন সময় বলছে যে, আমি বলছি খালের ওপারটা দাও, খালের মুখে যদি দুটো কাঁকড়া ধরে। তো বলছে না না, তুই ওখান থেকে দে। খুব মেজাজ নিয়ে আমাকে বললো, বলার সঙ্গে সঙ্গে আমি দুলোটা ফেলে দিয়ে আমি দন ফেলি, আর উনি পাছায় থাকে। আর কালীপদ বলে যে লোকটা আছে, সে ওই ডরায় থাকে, রান্না বান্নাও করে, আবার পাশের সময় বুঁটি বেয়ে নৌকো বাবায় সাহায্য করে। হঠাৎ মাত্র দোন ফেলে যাচ্ছি, বেশ এখান থেকে ধরুন দোন ফেলার থেকে 150 ফুট দূরে গেছি, 150 ফুট, মানে এমন বেশি দূরে না, যেখানে নোংর ফেলে দিয়েছি তার থেকে 150 ফুট দূরে গেছি। গিয়ে যখন যাচ্ছি তখন ওই 150 ফুটের ভেতরে, মানে আমার পেছন দিকে 100 ফুটের ভেতরে ওই রকম জায়গায় ষাট করে একটা শব্দ হয়েছে। তো হঠাৎ মাত্র আমি দন ফেলছি এই দিকে লক্ষ্য করে, নৌকোটা যদি এরকম হয় যায়, দন ফেলতে গেলে এই দিকে মুখ করে বসতে হয়, আর যে মাঝি সে আমার দিকে মুখ করে বসে আছে, আর যে ওই বাইছে সে আমার দিকে মুখ করে ডান পাশে বাইছে। এখন আমি এই সাইড দিয়ে দন ফেলছি, আর ও বলছে যে একদম কুল যেতে যাবো, জোয়ার হচ্ছে, কুলের গায়ে এখন জোয়ারে কাঁকড়াটা কুলের দিকে আসে। আমি ফেলছি, আর ওখান থেকে টুরিস্ট স্পট, টুরিস্টরা যায় সবসময়, বোট যায়। এখন ফেলে যাচ্ছি, ভাটাগা নদী। এবার ষাট করে শব্দ হওয়ার পরে আমি কিরম হলো, হট করে দেখি যে কি জানো পেঁচার মতো একটা মুখ, আর এরকম যেন মনে হচ্ছে আমার দিকে উড়ে আসছে আর কি। তো আমি হঠাৎ মাত্র কি ওটা, মানে বাঘ এরকম স্পিডে ছুটছে যে ওর মাথাটা এরকম আর হাত দুটো শুধু এরকম, হাতে দুটো এরকম এরকম হচ্ছে, বুঝলেন, এত স্পিডে ছুটে আসছে। মানে ফাঁকা জায়গা দিয়ে, এরকম নদীর চর চওড়া, আর এদিকে জল এদিকে জঙ্গল, তো এতটা চওড়া জায়গা দিয়ে ওই রকম ছুটে আসছে অনেক দূর থেকে। তো আমি হঠাৎ দেখে হচ্ছে কি পেঁচা ঠাঁচা ওরা কি ওটা ছুটে আসছে আমার দিকে। তারপরে আমার হঠাৎ মনে হয়েছে যে বাঘ ছাড়া অন্য কিছু না। আর তার আগে এরকম ছুটে ছুটে বাঘে মানুষ ধরছে, কয়েকজনকে ধরেছে, তখন আমার খুব ভয় খেয়ে গেছে। আমি বলছি বাঘ ছাড়া কিছু না। উঠে দাঁড়িয়ে এখন হাঁক দিয়েছে খুব জোর, হাই হাই করে হাঁকছি, কিন্তু কোনো হাঁকটা কিছু মানছে না। ওর মতো ও কিন্তু খুব স্পিডে ছুটছে, ছুটে এসে 100 ফুট মানে বেশি দূরে না, আর সেরকম জোরে ছুটে এসে একদম আমার কাছে এসে গেছে। আর এরকম নৌকোর গলই আছে, ওই নৌকোর লম্বা দিকে ওই দিক থেকে কিন্তু এসে নৌকোর পাচার থেকে ছুটে আমার কাছে এসছে, কাছে এসে এরকম এরকম আমার দিকে এরকম করছে, আমার গায়ের উপর পড়বে। এখন এই যে আমার পাশে যে সাহায্য করছিল আমাকে, সে বুটে নিয়ে উঠে বলছে হাইট করে খুব হাঁকাহাঁকি করছে। ও তখন ওই ঝুঁক মারতে মারতে ও আর ঝাঁপ না দিয়ে থমকে গেছে, যেহেতু লাঠি টাঠি দেখিয়েছে, আর আমার হাতে লাঠি ফাটি কিছু নেই। আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁকছি, আর মনে করছি যে ও আমাকে জাম করলে আমি নদীতে পড়বো না নৌকোর উপরে পড়বো, কিভাবে পড়লে আমি বাঁচতে পারবো, এই চিন্তা ভাবনা করছি। আর ওই লাঠি নিয়ে ওই বুটেটা নিয়ে শুধু হাই 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 করছে। এখন ও যেহেতু মানে দাঁড়িয়ে গেছে ভয়, ওই লাঠিটা দেখে হোক আর যা হোক
দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে ওইভাবে যখন দাঁড়িয়ে গেছে, আর নৌকোটা আস্তে আস্তে তো চলতি নৌকোয়। এবার আমাদের একটা ছই ছিল। আচ্ছা। এবার আমি দেখলাম যে নৌকোটা চলছে, আর বাঘ যখন দাঁড়িয়ে গেছে, বেশ আস্তে 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 নৌকোটা বেরিয়ে যাচ্ছে। যাক, আমরা কিন্তু ওর দিকে লক্ষ্য করিনি ওই পরেশ কি করছে না করছে। আর ও এত সময় পেয়েছে যে ওই বাঘটা হাঁকাহাঁকি করছি, তারপরে ওই বাঘটা আমাদের দিকে ছুটে এসছে, এসে আমার কাছে এসে আমার দিকে এরকম করছে। ততক্ষণে ও যদি ছইয়ের ভিতরে ঢোকে, কিংবা ও যদি ছই পার হয়ে মানে আমাদের কাছে আসে, তাহলে আর অ্যাক্সিডেন্ট হয় না। এবার আমরা ওর দিকেও লক্ষ্য করিনি, ও যে কি করছে না করছে এদিকে আমরা খেয়াল করিনি, বাঘের দিকে খেয়াল করেছিলাম। যে এবার যেমনি ছইটা আস্তে 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 বাঘের থেকে এরকম সরে এসছে, বাঘ দেখি হঠাৎ মাত্র এরকম উড়ে উঠেছে। উঠেই একদম জাম করে প্রথম দেখলাম শুধু দাঁড়িয়ে নৌকর গলিতে, পরে সে এরকম মাথায় কামড় দিয়ে ধরলো, আর পিঠে এরকম জায়গায় একটা হাত বাঁধালো, মানে হাতও এরকম দিয়ে চাকিয়ে নিয়ে একদম ওই ধারে জলে। এবার ওই ঝটকায় ওই পরেশ মন্ডল খুব মোটা সোটা ছিল, আর শরীর স্বাস্থ্য ভালো, 80 কিলোর মতো ওয়েট ছিল। এবার ওকে চাকিয়ে নিয়ে ফেলার সঙ্গে সঙ্গে আমি জলে পড়ে গেছি ছিটকে। মানে নৌকোয় একটা ঝাঁকুনি খেঁচা হয়েছে, তো জলে যখন পড়ে গেছি আমি আর উঠিনি, নৌকোয় ডুবে উঠিনি আমি, ওখান থেকে জলে পড়ে। আর আস্তে আস্তে আমি বললাম, শালা কি দস্যুরে জলেই লাফতে পড়লো, এই পরেশ কই, এই পরেশ কই। তা ওর কাছে জিজ্ঞাসা করছি, পরেশ কই? তো বলছে পরেশ জলে লাফতে পড়েছে। আমি বললাম, জলে লাফতে পড়েছে না কি হিসাবে বাঘে ধরেছিস তুই দেখেছি? তা বললো জলে লাফতে পড়েছে। মানে ও খেয়াল করেন যে বাঘ নিয়ে পড়েছে ওকে। এবার আমি ওই যে দাঁড়বায় ওই হিসনা বাড়ি, মানে বড় লাঠি একটা থাকে দাঁড়েরে করার জন্য, সেইটা এবার নিয়ে নিলাম তুলে নিয়ে। আর ওখানে জল নেই, আমি ডাঙার উপরে প্রায় পড়ে গেছি হাঁটু জলে, সেইখানে এরকম জল রয়েছে। আস্তে আস্তে গিয়ে আমি যে সোজা বাঘ পরেশকে হাতড়াচ্ছে, ওই সোজা আমি এরকম দাঁড়িয়ে গেছি জলে। আমার এরকম সমান জল হবে এরকম জায়গায় আমি দাঁড়িয়ে আছি, আর বাঘ ওকে নিয়ে ছিটকে আরো দূরে, মানে জলে সেখানে হচ্ছে 20-25 ফুট জল হবে, সেই রকম জায়গায় ঠেলে ঠেলে নিয়ে গিয়েছে ভাই। নিয়ে গিয়ে কি করছে, বাঘ হচ্ছে ওর ডুবে যাচ্ছে, আর ও তো দেখাই যাচ্ছে না, পরেশকে একবারও দেখা যাচ্ছে না। মানে পরেশকে মুখে ধরে রেখে ওর এই জায়গায় ধরেছে, আর অত বড় মানুষ ও ছটফট করছে তো ছাড়িয়ে যাবে বলে ও বিভিন্ন ভাবে চেষ্টা করছে। একবার বাঘের পায়ে দুটো এরকম উঠছে, উঠে এরকম জল টল মানে ইয়ে করছে, আবার ল্যাসটা বের করে এরকম এরকম করছে, কখনো সবসময় ডুবে যাচ্ছে, এরকম হচ্ছে। কিন্তু আমি তো লাঠির নাগালেই পাচ্ছি না, আর আমি চিন্তা করছি যে আমি যদি সাঁতরে ওর কাছে যাই, তো ও যখন তখন পা দিয়ে এরকম করছে, নখ ফোক লেগে আমার তো ফাড়িয়ে দেবে। তা আমি ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাই হাই করছি একা। আর এই যে ব্যক্তি, এ হতভম্ব হয়ে ও নৌকা, যে তুই নোংরটা ওখানে ফেলে দে, ও নোংর টোঙর না ফেলে ছইটা ধরে আর ওইভাবে দাঁড়িয়ে ওই দেখছে বাঘের দিকে। আর আস্তে আস্তে নৌকা চলে যাচ্ছে টানে টানে যেতে যেতে সেই শশদার দোকান, ওই রকম দোকানের ধারে গায়ে নৌকো নিয়ে চলে গেছে। কত দূরে? তবু ধরো আমরা এখানে বসে আছি, আপনারা এখানে কত দূরে? ও নৌকো নিয়ে চলে যাচ্ছে ভাসতে ভাসতে, মানে ওর আর হুঁশ নেই, ওর দিকে তাকিয়ে আছে, ওর দিকে তাকিয়ে আছে একভাবে ছইটা ধরে, আর নৌকোয় চলে যাচ্ছে। এবার আমি এইখানে দাঁড়িয়ে আছি, আমি ওদিকেও খেয়াল করছি না, বাঘের দিকে খেয়াল করে রাখছি বাঘ কি করছে, পরে ওঠে না কেন। আর পরে যদি আচ্ছা আমার দিকে উঠে একবার এ করে, তো ওর হাতটা ধরে টেনে নেবো, আন করবো তান করবো, এইরকম চিন্তা ভাবনা করছি। কিন্তু পরে সো আর উঠছে না, আর বাঘ ওই রকম এ করছে। আমি বললাম বাঘ খুব হাতড়াচ্ছে, কিন্তু ডুম মারি একবার আমার কাছ পর্যন্ত আয়, আমার হাতে লাঠি আছে, এই চিন্তা করছি। চিন্তা করতে করতে দেখি যে বাঘ ওকে টুটি ধরে উঁচু করে তুলেছে একদম। এটা কতক্ষণ ধরে হয়েছে? তা ধরো 5-6 মিনিট ধরে ওই রকম হয়েছে। আচ্ছা। ওই জলের মধ্যে হয়ে তারপরে একদম ডেট হয়ে গেছে দেখলাম। ওর যখন এখানে ধরে তুলেছে তখন একদম কিছুই নেই, মুখে নিয়ে এরকম উঁচু করে তুলেছে। তুলে বাঘ আর কোন দিকে যাবে, ওদিকে যেতে গেলে অনেকটা জল পেরিয়ে যেতে হবে ওপারটা। ও আসছে, আমি জানি ও ঠিক আমার দিকে আসবে। এবার আমি শেষ চেষ্টাই করবো যে ওকে ছাড়িয়ে নেওয়া যায় কিনা এখান থেকে, আর ওর মুখে একটা বাড়িও টানবো। এরকম করে আমি লাঠিটা নিয়ে খুব ঝেঁকে আর থেকে আছি, আর ও বাঘ ওই রকম ওর মুখে করে নিয়ে উঠে আসছে, আমার পাশ দিয়ে যাবে। আর আমি এখান থেকে খুব আনশার্ট করছি লাঠিটা নিয়ে। এর মধ্যে ও ওখান থেকে হাঁক দিয়ে বলছে, প্রায় 200 ফুটের বাইরে চলে গেছে নৌকো নিয়ে, সেইখান থেকে হাঁক দিয়ে বলছে যে মধু মধু মধু, আমার কথা শোন, একটু মানে কথার একটু ডিস্টার্ব আছে, তোতলা মধু, মধু আমার কথা শোন, খবরদার ওর গায়ে তুই আঘাত করবি না, ওর গায়ে আঘাত করলে কিন্তু ওকে ছেড়ে দিয়ে তোকে আবার ধরবে, আঘাত করিস না। আমি তখন অবাক হয়ে গেছি যে এই লোকটা ওইখানে আর আমি এখানে একা, আর এই লোকটা তো মারা গেছে, তাহলে কি হবে? তো ওই যা বলছে ঠিক বলছে, আমি যদি ওর গায়ে কোনো রকম, আর বাঘ আমার দিকে খুব চোখ পাকাচ্ছে, যেহেতু আমার কাছ দিয়ে আসবে, তো আমার দিকে খুব চোখ পাকাচ্ছে, চোখ পাকাতে আসছে। তখন
আমি দেখলাম যে এর গায়ে যদি সত্যি আমি আঘাত করি, তাহলে যদি ওকে ফেলে দিয়ে আমারও করে আমার গায়ে কোনো আঁচড় ফাঁচড় মারে, তাহলে তো আমিও হয়ে যাবো। তো আমি আস্তে আস্তে লাঠিটা ওইভাবে বাগিয়ে রাখলাম, কিন্তু আমার ও লাঠি টাটি আর ভয় করলো না, পাশ দিয়ে একদম ওকে টেনে নিয়ে চলে গেল, নিয়ে জঙ্গলে উঠে যাচ্ছে। জঙ্গলে যখন উঠে গেল তখন আমি বললাম যে কি হবে, আর ওই নৌকার বোঁটেটা দেখলাম ওইখানে পোঁতা আছে। তো আমি ওই বাঘ এখান থেকে গেছে আর এখানে পা বাড়িয়ে, বাঘের ওই যেখান থেকে গেছে তার ওপাশে পা বাড়িয়ে বুটেটা হাত দিয়ে ধরে নিলাম, নিয়ে আর ওই চর দিয়ে ছুটে আর ওই নৌকায় যাচ্ছি। হ্যাঁ আর যেতে যেতে বলছি যে তোদের মতো জঙ্গলে আসে অসভ্যদের সঙ্গে, এই তুই অনেক দিন থেকে জঙ্গল করিস, আমার থেকে তোর বয়স বেশি হয়ে গেছে, তা তুই হচ্ছে চিন্তা ভাবনা করলি না যে একটা মানুষ ধরে নিয়ে গেল, তাহলে এখানে নৌকোটা আমি একটা নোঙর ফেলে দিই, দুটো নোঙর আছে দুই মাথায় নৌকার, তা একটা নোঙর ফেলে দিতে পারলি না? তো বলছে আমার কোনো হুঁশ নেই রে মধু, কি হয়ে গেল কি হানতেন এরকম বলছে। স্বাভাবিক একটা তারপরে আমি ছুটে গিয়ে নৌকা ধরলাম, নৌকা ধরে ওখানে নোংরটা ফেলে দিলাম, দিয়ে আমি পাটা ধুয়ে উঠে বললাম যে কি অবস্থা, তুমি যদি ওখানে কাছে থাকতে তাহলে ওর একটা বাড়ি মারতাম, কি ওর মুখের থেকে লাশটা কাটিয়ে নিতাম, তাই কিভাবে তুমি চলে আসলে কেন? দুজন তো বলছে আমারও আমি হতভম্ব মতো হয়ে গেছি যে খেতে কি হয়ে গেল, কি হচ্ছে, মানে যেটা প্রচলিত ভাষায় সেইভাবে আমাদের সঙ্গে বলছে যে কি হয়ে গেল বালদিন মতো। আমি তো অজ্ঞান হয়ে যাওয়ার মতোই, কি হয়ে গেল সকালবেলা, ফার্স্ট সকালবেলা এই কি কাণ্ড হ্যান ত্যান। কটার দিকে তখন মিনিমাম বাজে? 7টা বাজেনি তখন, ওই সকাল 7টা বাজে 10-15 মিনিট বাকি, সকাল একদম ফার্স্ট সকালেই ঘটনা ঘটছে। আচ্ছা তারপরে ও খানিকটা জল খেলো, পটটা নিয়ে জল টল খেয়ে শোয়ের ভিতরে ঢুকে কাঁথা মাদুরির উপরে আলাম দিয়ে ওইভাবে পড়ে গেল। বললাম কিরে নেতিয়ে গেলি যে, বাড়ি যাবে না? তা বলছে যে এই তুই যা পারিস কর, আমি আর মানে চাই দেখতে পাচ্ছি না। আচ্ছা তাই এই করলে হবে, মনের দিকে চেয়ে দেখতে পাচ্ছি না। তারপরে ও আর উঠলো না, আমি ওখান থেকে ওই পাছায় বসে বসে আস্তে আস্তে বেয়ে বেয়ে আমাদের এই দিকে আসছি, বাড়ির দিকে আর কি। তারপরে আস্তে আস্তে দেখি যে ওর একটা ফোন আছে, ছোট ফোন।